কৃষি খাতের অবদান কত? জিডিপিতে অবদান, জিডিপিতে অবদান, এই খাতের প্রবৃদ্ধি, এই খাতের প্রবৃদ্ধি, আর একটা হলো জিডিপিতে অবদান, একটা হলো এই খাতের প্রবৃদ্ধি, আর একটা জিনিস সর্বশেষ যেটা, সেটা হলো এই খাতে নিয়োজিত শ্রমশক্তি, অর্থাৎ কত পার্সেন্ট মানুষ এই খাতে কাজ করে। তো জিডিপিতে অবদান হলো 11.20%। বাট মজার কথা হলো এতগুলা মানুষ কাজ করে এটার জিডিপি প্রবৃদ্ধি মাত্র, মানে এটার প্রবৃদ্ধি মাত্র 2.61%। এবং বাংলাদেশের শ্রমশক্তির সবচেয়ে বড় অংশ 45.33% মানুষ কাজ করে কোথায়? কৃষি খাতে। দ্বিতীয় খাত শিল্প খাত, এই খাতের অবদান জিডিপির ক্ষেত্রে 37.56%, আর এই খাতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি 8.18% প্রবৃদ্ধি, কিন্তু এইখানে মাত্র 17.02% মানুষ কাজ করে। মোট জিডিপি কত বলছিলাম আমরা? 44 লক্ষ কোটি টাকা, 44.5 লক্ষ কোটি টাকা। এই টাকাটার 37% টাকা আসে শিল্প খাত থেকে, আর কৃষি খাত থেকে আসে মাত্র 11%, কিন্তু মানুষ নিয়োজিত দেশের মোট শ্রমশক্তির অর্ধেক কৃষি খাতে। এরপরে যেটা আছে সেটা হলো সেবা খাত। সেবা খাতের ক্ষেত্রে ব্যাপারটা কি? সেবা খাতের অবদান হলো 51.24%, অর্থাৎ বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হলো এই সেবা খাতের, অর্থাৎ এইখান থেকে সবচেয়ে বেশি টাকা আসে। আমাদের জিডিপির সবচেয়ে বেশি অংশটা এইখান থেকে অর্জিত হয়, এবং এই খাতের প্রবৃদ্ধি হলো 5.48%। এবং এই খাতে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ 37 এইখানে আছে 5.6, ওইখানে হবে 6.5, 37.65%। মাসুম আনা যায় একটু গ্যাস, এসি সাথে এই যে স্প্রেটা একটু, আর হলো কিন্তু এটা বাড়াই দিতে হবে, টেম্পারেচার 28 বা 26 প্লাস 28 এখন, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। ওকে, তাহলে এই হলো আপনার জিনিস। এখন এটাকে আপনি একটা টেবিল আকারে সাজায় ফেলেন, আর এটা মনে রাখার জন্য আপনি একটু সুন্দরভাবে কয়েকবার দেখবেন। লিখে লিখে পড়লে জিনিসগুলো মনে থাকবে, ভালোভাবে মুখস্থর মতো হবে। লিখে লিখে পড়তে হবে অনেকবার। স্যার আমি কথা বলতে চাই, গায়ে দাও কেন? এগুলো উপরে দিয়ে দাও। ব্যাস 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 ব্যাস, পুরা রুমে ঘুরানো লাগবে না, এনাফ। টেম্পারেচার বাড়াও, 26 28 এরকম কিছু একটা দাও। ওকে, দেন এই পর্যন্ত শেষ কিনা বলেন? এটা হলো অর্থনীতির প্রধান খাতগুলো। এরপরে আমি আরো দুইটা জিনিস নিয়ে কথা বলবো অর্থনীতির। একটা হলো দারিদ্র পরিস্থিতি। বাংলাদেশের দারিদ্র পরিস্থিতিতে, বাংলাদেশে দারিদ্র পরিস্থিতি, এখানে লেখেন যে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? 18.7%। দারিদ্র্যের হার 18.7%, এবং চরম দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার 5.6%। 5.6, অল্পের উপর দিয়ে রক্ষা পেলাম। এটা যে খুলছি আমার মনে ছিল না। আলাউদ্দিন 48 থেকে 19। টিস্যু দাও। কি হয়েছে? আমি বোতলের মুখ খুলে রাখছি, আমার মনে ছিল না। আমি বোতল ঢাকনি দিয়ে বসে আছি, পরে সব গায়ে গেছে। কেমন লাগে? যাই হোক,
লিখছেন কি? ওকে স্যার, আমি একটু কথা বলবো, কমেন্টে লিখলেই হবে। এটা গেল চরম দারিদ্র্যের হার। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো আমরা, সেটা হলো এলডিসি। শব্দের মিনিং হলো লিস্ট, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, ডিভিএলওপিইডি ডেভেলপড, COUNTRIES লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই সিস্টেমটার মানে হলো স্বল্পোন্নত দেশ। বাংলাদেশ রিসেন্টলি 2018 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ পায়, 2021 সালে দ্বিতীয়বার সুপারিশ পায়, এবং 2024 সালে বাংলাদেশের চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণের কথা ছিল। বাট বাংলাদেশ একটা গ্রেস পিরিয়ড নিয়েছে, যেই জন্য এটা হবে 24 নভেম্বর 2026। 2 বছরের গ্রেস পিরিয়ড নিছে বাংলাদেশ। গ্রেস মানে কি, যে আমাকে ধনী এত তাড়াতাড়ি ঘোষণা দিয়েন না, তাহলে মানুষজন পয়সা দিবে না। কেউ যদি সমাজে একবার প্রচলিত হয়ে যায় যে ওনার অনেক পয়সা, তখন সে যদি মানুষের কাছে ভিক্ষা চাইতে যায়, সে যদি মানুষের কাছে সাহায্য চাইতে চায়, সে যদি মানুষের সহানুভূতি পেতে চায়, এটা কিন্তু আর পাবে না। সেম জিনিসটা হলো এলডিসি থেকে কোনো দেশের উত্তরণ ঘটলে তখন সেই দেশ কিছু সুযোগ সুবিধা হারায় ফেলে, যেটা বাংলাদেশ এখন পাচ্ছে। সেই সুযোগ সুবিধা কি? একটার নাম হলো জিএসপি সুবিধা, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স মানে কি? মানে হলো শুল্ক সহজীকরণ সুবিধা। আমি স্কুল 2-এ আবেদন করছি, আমার ভোটার আইডি কার্ড নাই, এখন কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনি বলবেন যে আমার এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, অথবা যদি ভোটার আইডি কার্ডের আবেদন করে থাকেন, সেই স্লিপটা নিয়ে যাবেন ওইখান থেকে, যে স্লিপটা দিছে আপনাকে নির্বাচন অফিস থেকে, তাইলে হবে। আর যদি আগে করা না থাকে, তাহলে এখন কি আবেদন করে আসবেন, যদি বয়স কাছাকাছি হয়। আবেদন করা যায়, ভোটার হইতে পারবেন না, কিন্তু আবেদন করে আসতে পারবেন। বুঝলাম না, মানে কি রে ভাই, আবার গায়ে পড়ছে সব, এরকম কেন হচ্ছে? না, কপালই খারাপ। জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স মানে হলো, আমার দেশ থেকে আপনার দেশে গিয়ে আমি 10,000 টাকার কাপড় বিক্রি করলাম, তো আপনি বললেন এই যে কাপড়টা আপনি বিক্রি করলেন আমাদের মার্কেটে এসে, এখন আমাকে পার্সেন্টেজ দিতে হবে কত? প্রত্যেক 100 টাকায় 10 টাকা বা 12 টাকা করে আমাকে ট্যাক্স বা শুল্ক দিতে হবে। তখন আমি বললাম যে ভাই, আমি তো খুবই গরিব মানুষ, এই কাপড়ও আমি নিজের টাকায় কিনি নাই, মানুষের কাছ থেকে পয়সা করে ধার করে কিনে ব্যবসা করলাম, এটা না হলে আমার এই হবে, হ্যান হবে, ত্যান হবে। আর শুনে বললেন, যা ঘ্যান ঘ্যান করিস না, ফ্রি, কোনো ট্যাক্স টুক্স লাগবে না, যা কামাই করছো সব নিয়ে বাড়ি চলে যা। এটাকে বলা হয় জিএসপি সুবিধা। মাম নাম নিচ্ছে, বুঝি নাই। আরে ধুর, এগুলা বাবা মায়ের নামের কার্ডের সমস্যা নাই এতে। জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স মানে হলো ট্যাক্স সুবিধা। এই ট্যাক্স সুবিধাটা বাংলাদেশের বন্ধ হয়ে যাবে, তখন প্রত্যেক 100 টাকায় 12 টাকা ট্যাক্স দিয়েই আসতে হবে, তখন আর ফ্রিতে আসা যাবে না বিজনেস করে। তখন কি হবে, ধরেন বাংলাদেশের টোটাল যা রপ্তানি আয়, এটার 84% আসে শুধু একটা সেক্টর থেকে। সেই সেক্টরের নাম হলো RMG বা রেডিমেড গার্মেন্টস। এটার পূর্ণরূপ পরীক্ষা আসছিল, রেডিমেড গার্মেন্টস। এটা হলো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, প্রধান রপ্তানি পণ্য। এবং বাংলাদেশের রপ্তানি আয়ের 84%,
বাংলাদেশের টোটাল যা রপ্তানি আয় এটার 84% আয় হয় শুধুমাত্র এই একটা খাত থেকে। তাহলে এই 84% আয় যেখান থেকে হয় সেই খাতের উপরে পার 100 টাকায় যদি 12% করে ট্যাক্স বসে যায় তাহলে কেমন হবে? এই ঝামেলাটার জন্যই বাংলাদেশ বলছে যে তাইলে একটা কাজ করেন, আমাদের আরো 2 বছর টাইম দেন, আমরা এখনো রেডি না। একটু হ্যালো, বুঝবেন না নে? দেখছেন না? নেক্সট আসেন তাহলে, রেডিমেড গার্মেন্টস এর ঘটনাটা বুঝছেন। ওইখানে যে সুবিধাটা হবে তার চেয়ে অসুবিধাটা বেশি হবে। আরো কি জিনিসপত্র এটার সাথে রিলেটেড আছে? সেটা হলো যে তাহলে আমরা এই এলডিসি থেকে উত্তরণের জন্য শর্ত পূরণ করতে হয় কয়টা? এটা পরীক্ষা আসতে পারে। শর্ত পূরণ করতে হয় মোট 3টি। কি কি বিষয়? একটা হলো মানব সম্পদ উন্নয়ন সূচক, একটা হলো মাথাপিছু আয় সূচক, মাথাপিছু আয় সূচক, আরেকটা হলো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। মানব সম্পদ উন্নয়ন সূচক, মাথাপিছু আয় সূচক, আর একটা হলো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। এই 3টা সূচকের ক্রাইটেরিয়া পূরণ করলে একটা দেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করা হয়। ব্যাস এইটুকুই জানার কথা। আর একটা জানার কথা সেটা হলো বাংলাদেশ এই তিনটাই পূরণ করছে, এবং বাংলাদেশ চূড়ান্ত ভাবে কবে উত্তরণ পাবে? চূড়ান্ত ভাবে উত্তরণ পাবে 2026 সালের 24শে নভেম্বর। এবং এই উত্তরণের সুপারিশ করে ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, জাতিসংঘের একটা মূল সংস্থা। প্রধান 6টা সংস্থা আছে, তার একটা সংস্থা। এবং এই সংস্থার একটা বিশেষ কমিটি আছে যার নাম সিডিপি। এগুলো আর ডিটেলসে জানার দরকার নেই, এই পর্যন্তই, এইখানে শেষ। এখন এইখানে আরো কয়েকটা পূর্ণরূপ জেনে রাখতে পারেন। তার একটা হলো টিআইএন, আর একটা হলো এনবিআর। এই দুইটা জিনিস এখন বর্তমানে খুব বেশি আলোচনায় আছে। ওই যে মাঝখানে শুনছিলেন যে যাদের টিআইএন নাম্বার আছে তাদেরই 2000 টাকা করে ট্যাক্স দিতে হবে, শুনছিলেন কেউ? ন্যূনতম টিআইএন নাম্বার মানে হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলতে ইচ্ছা করে না? নেটিভ ল্যাঙ্গুয়েজ যারা নেটিভ স্পিকার যারা বলে ওরকম কথা বলতে ইচ্ছা করে না? তো ওরকম কথার ব্যাপারটা হলো, ওরা ধরেন এই শব্দটা উচ্চারণ করবে কেমনে? এই আইডেন্টিফিকেশন আমরা বলবো, আর ওরা বলবে আইডেন্টিফিকেশন। ও এইটি উজ্জ করে যায়, বুঝছেন? ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, আইডেন্টি বলবে না, ওই বলবে হলো আইডেনি, এরকম কিছু। আহ
বিষয়ের জন্যই ওরা আলাদা। যাই হোক, এরপরে সামনে যাই আমরা। লেখেন বাংলাদেশের, এইবার লেখেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা। আর একটা জিনিস বলছি, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। জাস্ট এ মিনিট, আমি একটা জিনিস খুঁজতেছি। দেখে নেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NATIONAL, ন্যাশনাল BOARD, বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NBR। এরপরে আসেন বাংলাদেশের আরো কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ অর্থনীতি রিলেটেড। তার মধ্যে একটা হলো বাংলাদেশের অর্থনীতি রিলেটেড পূর্ণরূপগুলো আগে সব শেষ করে দেই একবারে। ইপিজেড মানে হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন। আপনি বিদেশে একটা পণ্য পাঠাবেন, পণ্য তো আর আপনার কতগুলো কাপড় একটা ব্যাগ ভরে পাঠিয়ে দিলেন চলে গেল, এরকম তো না। জাস্ট কন্টেইনারে রাখতে হবে, সুন্দরভাবে প্যাক আপ করতে হবে। স্যার আসসালামু আলাইকুম, হ্যাপি টু সি ইউ, আপনি কই থেকে আসছেন আগে সেইটা বলেন। হ্যাপি টু সি ইউ পরে, আপনি এখন 7টার সময় কই থেকে আসছেন? 6টা 10-এর ক্লাসে 7টায় এসে হ্যাপি টু সি ইউ মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখান থেকে পণ্য রপ্তানি করার জন্য আগে প্রসেসিং করে তারপরে রপ্তানি করা হয়, এটাকে বলা হয় ইপিজেড। বাংলাদেশে মোট ইপিজেড আছে বর্তমানে 10টি, যার মধ্যে 2টা রিসেন্টলি স্বীকৃতি পাইছে কিন্তু কার্যক্রম চালু হয় নাই। কার্যক্রম চালু আছে 8টি ইপিজেড এর। এখন পরীক্ষা যদি আসে বাংলাদেশে মোট ইপিজেড কতটি চালু আছে, উত্তর 8টি। আর নতুন 2টা ইপিজেড পেয়েছে, অনুমোদন পেয়েছে। একটা হলো পটুয়াখালী ইপিজেড, এই দুইটার কেবল অনুমোদন পেয়েছে, কার্যক্রম চালু হয় নাই। আরেকটা হলো গাইবান্ধা ইপিজেড, এই 2টা ইপিজেড অনুমোদন পেয়েছে, টেকনিকে পাস হয়েছে আর কি। আর একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড বাংলাদেশের কোনটি? উত্তর, এটা হলো উত্তরা ইপিজেড। উত্তরা জায়গাটা ঢাকার না, এটা হলো নীলফামারী উত্তরা। এটা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। এবং বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটা? চট্টগ্রাম ইপিজেড বা চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন। নেক্সট আসেন ইপিজেড এর পরে BEPZA, বেবজা, এটার পূর্ণরূপ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এবং এই অথরিটিটা মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। আরেকটা আছে বেজা, এইটা হলো বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, যেটাকে বলা হয় ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল। সাম্প্রতিক সময়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। এইটা একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, উত্তর হবে 100টি অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল মানে কি? যেখানে বসে একই সাথে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। উৎপাদনের ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় একজন মানুষের, গ্যাস প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়, বিদ্যুৎ প্রয়োজন হয়, জায়গা জমির দলিল নিষ্কণ্টকভাবে সহজে করে ফেলার সুযোগ সুবিধা প্রয়োজন হয়। এরপরে ওইখানে উৎপাদিত পণ্য বাইরে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার প্রয়োজন হয়, আবার কাঁচামাল আনার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার প্রয়োজন হয়। এই সকল সুযোগ সুবিধা যেখানে একত্রে পাওয়া যায় সেটাকে বলে ইকোনমিক জোন। আর এইটাকে নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, ইকোনমিক জোন অথরিটি। ওকে, তাহলে এই বেজা আর বেবজা দুইটারই নিয়ন্ত্রণকারী হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। দুইটাকেই নিয়ন্ত্রণ করে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, দুইটাকে নিয়ন্ত্রণ করা হয়। ক্লিয়ার? 10 আর 8 কি? 10 মানে
বাংলাদেশে মোট 10টা ইপিজেড আছে, যার মধ্যে 2টা ইপিজেড প্রক্রিয়াধীন এখনো চালু হয় নাই, আর 8টা ইপিজেড বর্তমানে চালু আছে। তো পরীক্ষায় যদি আসে বাংলাদেশে মোট ইপিজেড সংখ্যা কতটি, তাহলে হবে 8টি। আর এ যাবৎকালে কতটি ইপিজেড অনুমোদন পেয়েছে, তাহলে হবে 10টি। ওকে, একটা পটুয়াখালী ইপিজেড, একটা হলো গাইবান্ধা ইপিজেড, এই দুইটার একনেকে পাস হয়েছে, অনুমোদন হয়েছে, বাট কার্যক্রম চলমান আছে এই দুইটা। সর্বশেষ হলো এদের মধ্যে পটুয়াখালী ইপিজেড। ইকোনমিক জোন অথরিটি লিখছেন না? এরপরে আসেন ভেজার পরে আর যেটা লিখতে হবে যে বাংলাদেশে মোট কতটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। উত্তর, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা আছে 100টি। এবং সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটা? সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল নাম কি বলেন তো? বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের নাম কি? বাংলাদেশে যে কোনো কিছুর নাম জিজ্ঞেস করলে একটা নামই আসবে, সেটা কোনটা? সেটা কোনটা? মানে এটার নাম কি? হাট, চট্টগ্রাম। চট্টগ্রাম, এটার নাম হলো বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই, চট্টগ্রাম। 30,000 একর জায়গার উপর গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশে কোনো কিছুর নাম যদি পরীক্ষা আসে যে এটার বর্তমান নাম কি, নতুন নাম কি, তাহলে বুঝবেন যে এটার নাম বঙ্গবন্ধু। যে কোনো কিছুর নাম, মানে এটা হলো পরীক্ষার জন্য একটা সহজ ট্রিক্স। আবার অপশনে যদি কোনো সময় দেখেন বঙ্গবন্ধু আছে, তাহলে বুঝে নিতে হবে উত্তর এটাই। প্রশ্ন যাই হোক, অপশনে বঙ্গবন্ধু আছে এবং অন্য কিছু নাম টাম আছে, বুঝে নিতে হবে যে অপশন এইটাই। এটা কিন্তু পরীক্ষার জন্য ট্রিক্স বললাম, আপনি মানে কি বলে আবার অন্যভাবে নিয়েন না জিনিস। বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এটা গড়ে তোলা হবে কোথায়? এটা গড়ে তোলা হবে মিরসরাই, চট্টগ্রাম। মিরসরাই বানানটা দিঘিয়ার দিয়ে দেখে, মিরসরাই, চট্টগ্রাম। এটা 30,000 একর জায়গার উপরে গড়ে তোলা হচ্ছে। 30,000 একর। ব্যাস গেল। নেক্সট আসেন, আরো কয়েকটা শব্দের পূর্ণরূপ। ওএমএস, টিসিবি, এগুলো বাণিজ্যের সাথে রিলেটেড। এরপরে হলো ওই যে বিএসটিআই, এই পূর্ণরূপগুলো পরীক্ষা আসে। ওএমএস মানে হলো ওপেন মার্কেট সেল। ওপেন মার্কেট সেল, এটা পূর্ণরূপটা জাস্ট জেনে রাখবেন। ওপেন মার্কেট সেল মানে কি, বলে না খোলা বাজারে তেল বিক্রি, খোলা বাজারে চাল বিক্রি, ডাল বিক্রি, ট্রাকে করে নিয়ে আসে, দেখেন নাই ট্রাকে করে চাল বেচে। বাজারে চালের কেজি 70 টাকা, ট্রাকের চালের কেজি 15 টাকা। বাজারে তেলের কেজি 150 টাকা, সয়াবিন তেলের লিটার, আর ওইখানে তেলের দাম 90 টাকা। ওই যে বাজারে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করা, সেটাকে বলা হয় ওপেন মার্কেট সেল। ইকোনমিক জোন 100টি। ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে 100টি। ওপেন মার্কেট সেল। আর টিসিবি মানে হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, দেখছেন? আর বিএসটিআই এটার মানে হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশ
স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। আর একটা জিনিসের নাম লেখেন, সেটা হলো BGMEA। এটা কি? বিএসটিআই কি জানেন তো? বিএসটিআই হলো উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা এটার যাচাইকারী প্রতিষ্ঠান, যেগুলো বাজারে চলতেছে। বিজিএমইএ হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এটাকে বলা হয় বিজিএমইএ। এরা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের এই পোশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানির বিষয়টা। ওকে, তারপরে এইখানে আরো কয়েকটা কথা লিখবেন। সেটা হলো বাংলাদেশের রপ্তানি আয় বর্তমানে হলো 34.96 বিলিয়ন ডলার। এবার আসেন আমদানি রপ্তানি আয় বাণিজ্যের মধ্যে যেগুলো আছে এগুলো শেষ করি। এই সিরিয়ালটা লেকচার শিটের সাথে মিলাবেন না, এইটা এটার মতো করে খাতা দেখে পড়ে ফেলবেন। রপ্তানি আয় বর্তমানে 34.96 বিলিয়ন ডলার। আমদানি ব্যয় এটা হলো 48.79 বিলিয়ন ডলার। বিলিয়ন ডলার। $48.79 বিলিয়ন ডলার, এটা হলো আমদানি ব্যয়। একটা হলো বাংলাদেশের রিজার্ভ, এটা নিয়ে কোনো কথা নাই, এটার পরীক্ষা আসবে না কোনোদিন। কারণ জানুয়ারি মাসে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল 32.26 বিলিয়ন ডলার, যেটা বর্তমানে 19 বিলিয়ন ডলারের নিচে। যার কারণে এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম, খুবই সমালোচিত একটা জিনিস, পড়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? আর রেমিটেন্স লেখেন 21 বিলিয়ন ডলার। রেমিটেন্স মানে প্রবাসীরা যে ইনকাম করে ওই ইনকামটা দেশে পাঠাইলে তাকে বলা হয় রেমিটেন্স। $21 বিলিয়ন। রেমিটেন্স মানে হলো প্রবাসী আয়। গেল এই পর্যন্ত বাংলাদেশের আয় বাণিজ্যের কথাবার্তা। এখন আসেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা।